experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সেই দহনের এত জ্বালা আর সইতে পারল না প্রচ্ছদ। মিলিয়ে গেল অন্ধকারে ভরা মানুষে ঘেরা চকচকা রঙিন জায়গাটায়, আর হদিশ পাওয়া গেল না প্রচ্ছদ নামক এক অকাল প্রেমের বৈধিককে। সে যেন হাওয়ায় মিলিয়ে গেল অভ্রার সিথিবর্তী টুকটুকে লাল সিঁদুরের সাথে। কুমিল্লা শহরের 8তলার ফ্ল্যাটটি 6তলা পুরোটা ছাড়া, আর সবগুলোই ভাড়া দেয়া। সেই 6তলার ফ্ল্যাটেই নববধূর গৃহপ্রবেশ হলো। এই এত আচার অনুষ্ঠানে আর দেখা পাওয়া গেল না প্রচ্ছদের। অভ্রার কাঙাল মন তো একবার এদিক ওদিক ফিরে তার না পাওয়া ভালোবাসাকে খুঁজল, পরবর্তীতে নিজেই নিজেকে সামলে নিল। মনে একজন রেখে অন্যজনের সাথে ঘর করা যে অসম্ভব। আচ্ছা, উষ্ণ কি সবসময় একই রকম থাকবে? কখনো ওর মনে হবে না অভ্রা দুপাক্ষিক হয়ে চলছে? বিয়ের রাতটুকু নির্ঘুম কাটানোর ফলে ক্লান্তিতে ঘুম নেমে এলো অভ্রার চোখে। ফ্ল্যাটের বেশ কোণের একটা রুমেই তাকে থাকতে বলা হয়েছে। যদিও বাড়ির সকলেই তার পূর্ব পরিচিত, কিন্তু এলাকার প্রতিবেশীরা তো আর নয়, এমনকি বাকি আত্মীয়দের কাছেও অভ্রা নতুন। প্রীতির সাথে এখন অভ্রার বেশ ভাব, পুরনো রেশারেশি আর নেই বললেই চলে। এই যে একটু আগেই সে অভ্রাকে বিয়ের সাজ তুলতে সাহায্য করলো, এরপর নিজেই কত সুন্দর করে অভ্রাকে বলল, তুই কেমন তা আমরা জানি, কিন্তু আত্মীয়রা তো আর জানে না। এই কয়েকদিন একটু কষ্ট করে মাথায় ঘোমটা দিয়ে রাখবি সারাক্ষণ। অতিথি কমে গেলে আগের মতোই চলতে পারবি। অভ্রা মাথা কাত করে সম্মতি দিল। প্রীতি যাওয়ার আগে রুমে থাকা বাকিদের সতর্ক করে দিল যাতে কথা কম বলে, অভ্রা ঘুমিয়ে নিক একটু। নতুন বউ দেখার আগ্রহ প্রাচীন কাল থেকেই সবার মধ্যে থাকে, তাই তো একটু পরপরই কেউ না কেউ আসছে অভ্রাকে দেখতে। এই বলছে সেই বলছে, কেউ এসে অভ্রাকে লক্ষ্মীমন্ত বলছে, তো আবার কেউ এসেই কটাক্ষ করে বলছে, ও মা, মেয়ের রং তো কালো, উচ্ছের সাথে এই মেয়ে যায়। নিজেই রূপের বিদ্রুপ শুনেও চুপ রইল অভ্রা। পরিস্থিতিটাই যেমন। বেশ অনেকক্ষণ পর অভ্রা একটু ঘুমাতে পারল। বিয়েবাড়ির ঝামেলা, বিছানায় এটা সেটা এলোমেলোভাবে পড়ে আছে, সেগুলোকে কোনো মতে একটু সরিয়ে গুটিসুটি মেরে শুয়ে রইল সে। চোখ বুঝতেই চোখের পাতায় ঘুমের জোয়ার নেমে এলো। সারা রাত বরযাত্রীর গাড়িতে মরার মতো পড়েছিল প্রচ্ছদ। আজ আর সিগারেট টানতে মন চাইল না। নিজের কষ্ট ভোলার জন্য এখন আর কোনো নারী সঙ্গেরও প্রয়োজন বোধ করল না। এমনি খোলা আকাশের দিকে কাটিয়ে দিল কতগুলো প্রহর। কুমিল্লা ফিরেছে সেই কখন, এখন বাজে বেলা প্রায় 1টা। এই এতক্ষণেও প্রচ্ছদের নামমাত্র বউ পৃথুলা একটা কল দিল। সে তো নিজ আনন্দেই মত্ত। একটু আগে প্রীতি কল দিয়ে তাকে ফ্ল্যাটে আসতে বলল। প্রীতি জানে প্রচ্ছদের মনের অবস্থা। নিজ ভালোবাসার মানুষটি নিজেরই ভাইয়ের বউ হয়েছে, সহ্য করা যায়? প্রীতির চোখে এখনও ভাসে গতকাল দুপুরের কথা। উষ্ণ যখন বরের বেশি তৈরি হচ্ছিল খুশি মনে, তখন অন্যদিকে প্রচ্ছদ পাগলের মতো পায়ে পর্যন্ত পড়েছিল প্রীতির প্রভাতের। শেষবারের মতো মা আর বোনের কাছে অভ্রাকে ভিক্ষা চাইছিল সে। এখনও প্রীতির কানে বাজে ভাইয়ের সেই কলিজায় লাগা কিছু কথা। আমি সব খারাপ ছেড়ে দেবে দিদি, তোর অভ্রা সবার গোলাম হয়ে থাকবো আজীবন। তোরা যা বলবে তাই করব, প্রয়োজনে দিন রাত কামলা খাটবো, তবু সব কিছু বিনিময়ে আমায় অভ্রা দে। আমি ভিক্ষা চাইছি দিদি, দে না আমি অভ্রা, প্লিজ দিদি, এখনো সময় আছে। তোরা একবার অভ্রাকে বল না আমার হতে। আমি আর কখনো ওর অযত্ন করব না, মাথায় তোরা রাখবো সারা জীবন। শুধু আমার হতে বল না ওকে। নিয়মতান্ত্রিক পরিস্থিতির কারণে ভাইয়ের এত আত্মচিৎকারের পরেও কিছু করার ছিল না প্রীতির। নীরবে শুধু দেখেই গেল ভাইটার যন্ত্রণা। এরপর হুট করে উষ্ণের ডাকে প্রচ্ছদ শান্ত হয়ে গেল। উষ্ণের পছন্দ করে দেওয়া পাঞ্জাবিটা পরে বরযাত্রী গেল সবার সাথে। একটু আগেই পাগলের মতো চিৎকার করতে থাকা প্রচ্ছদ সবার সামনে হঠাৎই চুপ হয়ে গেল। হুট করে কেউ দেখে বুঝতেই পারল না এই ছেলেটাই একটু আগে তার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য নিজের সকল দাম্ভিকতা ছেড়ে ভিক্ষা চাইছিল অভ্রাকে। কেউ জানল না সেই কথা, স্বয়ং অভ্রাও না। নিজেকে সামলে ফ্ল্যাটের দরজা দিয়ে ঢুকতেই পাশ থেকে তার মামি তাকে ডেকে বলল, প্রচ্ছদ বাবা, এরা নতুন বউ দেখতে এসছে, একটু নিয়ে যাবি ওদের রে? আমি এদেরকে কাজটা সামলে উঠাতে হবে। প্রচ্ছদ না করল না। প্রতিবেশী কজন মহিলাকে নিয়েই এগিয়ে গেল কাঙ্ক্ষিত রুমটির দিকে। পা চলছে না তার।
তবু যেতে হবে। মনের বিরুদ্ধে করা খুব সহজ কাজগুলো যেন পাহাড় সমান কষ্টের, যা এখন মনে হচ্ছে প্রচ্ছদের। ঘুমন্ত আভ্রার মুখপানে দৃষ্টি পড়তেই প্রচ্ছদের মনে হলো রাজ্যের সুখ এসে ধরা দিচ্ছে অন্তরে। এই যে এতক্ষণের যন্ত্রণাটা নিমিষেই যেন উধাও হয়ে গেল তার। মাথায় ঘোমটা দিয়েই একপাশে ফিরে হাঁটু ভাঁজ করে ঘুমিয়ে আছে মেয়েটা। প্রচ্ছদ এক পলক তাকালো অভ্রার সিঁথির দিকে। তার সাথে কপালের মাঝখানে থাকা লাল টিপটা যেন দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে তুলছে নববধূর। লোকে ঠিকই বলে, বিয়ের জল গায়ে পড়লে নারীর সৌন্দর্য বৃদ্ধি পায়। এই যে এখন প্রচ্ছদ অনুধাবন করছে, তার অভ্রার সৌন্দর্য কোমলত্ব বৃদ্ধি পেয়েছে। হুট করেই রাজ্যের সৌন্দর্য এসে ভিড়েছে যেন অভ্রার মাঝে। ক্ষণে ক্ষণে অভ্রার ভ্রুজোড়া কুঞ্চিত হতে দেখে প্রচ্ছদ বুঝল তার অভ্রার ঘুমে বিরক্ত হচ্ছে। বিছানাতেই একদলা বাচ্চা কাচ্চা উচ্চ শব্দে হাসাহাসি করছে। তাদের দিকে তাকিয়ে প্রচ্ছদ চাপা স্বরে বলল, এই, তোমরা অন্য ঘরে গিয়ে খেলো। বাচ্চারা ঘোর আপত্তি জানিয়ে বলল তারা নতুন বউর সাথেই থাকবে। এবার প্রচ্ছদ বলল, তোর আস্তে কথা বলো, নতুন বউ ঘুমাচ্ছে না? বাচ্চারা এবার সত্যিই রাজি হলো। কথা স্মরণ নামিয়ে নিল কিছুটা। এতেই শ্রান্তির নিঃশ্বাস ফেলল প্রচ্ছদ। প্রতিবেশী মহিলাগুলো এটা ওটা বলছে অভ্রার বর্ণনায়, সেই সবে প্রচ্ছদ কান দিল না। এদের কথায় আর কি আসে যায়? এরা কি তার অভ্রার মানে মনের সৌন্দর্যটা দেখেছে নাকি? তাই প্রচ্ছদ তাদের নাস্তা জলানার নাম করে বেরিয়ে গেল রুম থেকে। বিয়ের পরদিন কাল রাত্রের নিয়ম অনুযায়ী উষ্ণের সাথে দেখা হয়নি অভ্রার। তারপর দিন বৌভাত অনুষ্ঠান বেশ ভালোভাবেই কাটছে। দুপুরে ভাত খাবারের নিয়ম, এরপর সন্ধ্যায় রিসেপশনও কাটলো বেশ ভালোভাবে। একটু আগেই অভ্রার বাবার বাড়ির আত্মীয়রা ফিরেছে। এখন ইয়াং জেনারেশনের সবাই টুকটাক আনন্দ করছে, এই যা। সে কখন থেকে অভ্রাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। উষ্ণ বেশ ব্যস্ত চারিদিক সামলাতে। সব কিছুর মাঝেই এই রোড ডাকে ফটো ক্লিকিংয়ের জন্য ছুটে আসছে আবারও স্টেজে। ছবি তুলে আবারও ছুটছে কাজে। রাত হয়েছে বেশ, একটার বেশি বাজে। স্টেজে রজনীর কাঁধে মাথা রেখে অভ্রাকে এক প্রকার ঝিমাতে দেখে উষ্ণ কাজের মাঝে প্রীতিকে ডেকে বলল, দিদি, ফুলকে নিয়ে যেত, ওর শরীর হয়তো ভালো লাগছে না, আর পারলে একটু কিছু খাইয়ে দিস। প্রীতি একবার তাকালো অভ্রার দিকে। সত্যি মেয়েটা ক্লান্ত প্রায়। কিছু একটা ভেবে প্রীতি উষ্ণকে বলল, এখন খাইয়ে দেব না? মানে তুইও খাসনি এখনো? তোর আগে ওকে খেতে দেখলে কেউ কটু কথা বললে লোকে তো কথা খুঁজে বেড়ায়। উষ্ণ প্রীতিকে বলল, এসব ছাড় তো দিদি, দুপুরে পার্লারে যাওয়ার আগে একটু কি খেয়েছে, এরপর আর কিচ্ছু খাইনি ও। তাই ওকে রুমে নিয়েই খাইয়ে দিবি, ওকে? আমি গেস্টদেরকে সামনে পরে খেয়ে নেবো, এসব নিয়ে ভাবিস না। আর কেউ দেখলে বলবি আমি নিজেই বলেছি ওকে খাওয়াতে, ওকে? প্রীতি সম্মতি জানিয়ে এগিয়ে গেল অভ্রার দিকে। স্টেজ থেকে নামাতে নামাতে বলল, আয়, আর বসে থাকতে হবে না, খেয়ে নিবি আয়। রজনীও একটু দুষ্টিমি করে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা তো রেডি হতে যাব, তাই না? অভ্রা হয়তো লজ্জা পেল, কেমন মাথা নামিয়ে ফেললো একটু। প্রীতি দেখলো অভ্রার লজ্জা রাঙা মুখটি। মেয়েটার জন্য আজকাল বেশ মায়া হয় তার। ইস, এই মেয়েটাকেই নিজের ভাইয়ের বউ করার জন্য চেষ্টায় ছিল সে, কিন্তু ভাগ্যটা হতে দিল না। প্রচ্ছদ এখন এই মায়াময়ীর জন্যই উন্মাদ হয়েছে। মুচকি হেসে অভ্রাকে নামাতে নামাতে রজনীকে বলল, থাক, আর লজ্জা দিস না ওকে, তুইও আয়, ওকে তো রেডি করিয়ে দিতে হবে নাকি? রজনী বলে উঠল, তুই ওকে খাইয়ে দে, আমি ওর সাজের জিনিসগুলো নিয়েই আসছি। কথা মতো প্রীতি নিজ হাতে খাইয়ে দিল মেয়েটাকে। অভ্রা যখন ক্লান্ততার মাঝেও একটু হেসে বলল, সত্যি খুব খিদে পেয়েছিল দিদি। তখন প্রীতির বুকটা কেমন ভরে উঠল। ইস, পৃথুলা কি কখনো তাকে এমনভাবে আপন স্বরে দেখেছে দিদি বলে? কই মনে পড়ে না তো। হাসল প্রীতি। অভ্রার শরীর মৃদু কাঁপছে দেখে প্রীতি জিজ্ঞেস করল, কিরে, ভয় করছে রাতে কি হবে তা ভেবে? অভ্রা হেসে সাবলীলভাবে উত্তর দিল, আরে না দিদি, এমন কিছু না। আমার বেশি খিদে পেলেই এমন কাঁপাকাঁপি ছুটে, ছোটবেলা থেকেই। প্রীতি হেসে ভাত মাখাতে মাখাতে বলল, ভয় পাস না একদম। তুই যদি আজ তৈরি না থাকিস তাহলে উষ্ণকে বলবি নির্দ্বিধায়। আমি জানি উষ্ণ বুঝবে তোর মনের অবস্থা, জোর করবে না তোকে কিছুর জন্য। অভ্রা হালকা হাসলো। তা দেখে প্রীতি আবারও বলল, দেখ, সব পুরুষেরই বিয়ের পরের প্রথম রাত নিয়ে একটা ইচ্ছে থাকে, তাই হয়তো তোর কাছে আবদার করে বসবে উষ্ণ। তুই ভয় না পেয়ে ওকে বুঝিয়ে বলিস, ঠিক বুঝবেও।
ভালোবাসি তো তোকে খুব, নিজের সুখের জন্য ও তোকে কষ্ট দেবে না নিশ্চয়ই। অভ্রা শুধু ছোট্ট করে উত্তর দিল। হুম। প্রীতি আর কিচ্ছু বলল না, খাইয়ে দিতে লাগলো অভ্রাকে। খাওয়া শেষ হলেই প্রীতি উঠতে উঠতে বলল, এই রুমেই থাক কিছুক্ষণ, রজনী আসছে বলে ও তৈরি করিয়ে দেবে তোকে। প্রীতির কথা মতোই কিছুক্ষণ পর রজনী 2 হাত ভর্তি জিনিসপত্র এনে হাজির হলো রুমে। হাতে হাতে অভ্রার গায়ের ভারী ভারী গহনাগুলো খুলে দিয়ে হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলল। শাড়িটা চেঞ্জ করে নাও। শাড়ি দেখে অভ্রা জিজ্ঞেস করলো। শাড়িও চেঞ্জ করতে হবে? রজনী হেসে বলল, উষ্ণ ভাইয়ের কড়া নির্দেশ, এই শাড়িটাই পরতে হবে এখন। অবশ্য ভালোই হয়েছে, গায়ের শাড়িটা বেশ ওজন, তোমার এমনিতেই হাঁসফাঁস লাগছে নিশ্চয়ই। এটা পিওর কটন সিল্কের নরম কাপড়ের, এটা পরে ঘুমাতেও পারবে ঠিক মতো। যাও পরে এসো। অভ্রা শাড়ি হাতে নিয়ে একটু ইতস্তত করে বলল, রজনী দিদি, বলছিলাম যে মুখটা ধুয়ে ফেলি, মেকআপগুলোর জন্য বেশ ভার লাগছে আমার। রজনী হেসে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এমনিতেও তুমি শাড়ি পাল্টে এলেই আমি মেকআপ তুলে দিতাম সব। উষ্ণ ভাই বারবার করে বলে দিয়েছে এই হেভি মেকআপ যেন না থাকে। অভ্রা সম্মতি পেয়ে হালকা হাসে। হাত মুখ ধুয়ে আসতেই রজনী তাকে আটপৌরে করে শাড়িটা পরিয়ে দিল। লম্বা চুলগুলো খোপা করে তাতে গুজে দিল কয়েকটি ছোট্ট সাইজের সূর্যমুখী ফুল, সাথে আরও কি জাতের ফুল যেন আছে, নাম জানা নেই। 2 হাতে পরিয়ে দিল কাঁচা ফুলের কাঁচরা, কানেও কাঁচা ফুলের দুল, কোমরেও সেই ফুলের তৈরি বিছা। মুখের প্রসাধনী বলতে হালকা পাউডার দিয়ে সিঁথির ভাঁজের সিঁদুর দিল। এরপর শাড়ির সাথে মিলিয়ে মাঝারি সাইজের একটি মেরুন কালার টিপ। সব শেষ করে রজনী হাসি মুখে পরখ করলো অভ্রাকে। এরপর কিছু একটা ভেবেই মেরুন কালারের লিপস্টিকটা অভ্রার ঠোঁটে এঁকে দিতে দিতে বলল, যদিও উষ্ণ ভাইয়ের একটু পেট খারাপ করবে, তবুও লিপস্টিক দিচ্ছি, এটা ছাড়া সাজটা কেমন বেমানান লাগছে। ওই মুহূর্তেই হুড়মুড় করে বেখেয়ালিভাবে রুমে ঢুকতে নিচ্ছিল প্রচ্ছদ। রজনীর কথাটা কানে যেতেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। দৃষ্টি পড়ল ড্রেসিং টেবিলের বড় আয়নাটায়, যেখানে স্পষ্ট হয়ে আছে ফুলে সজ্জিত অভ্রার মুখখানা। প্রচ্ছদের নিজের করে চাওয়া মানুষটি আজ উষ্ণের জন্য সাজিয়েছে নিজেকে। মুহূর্তের জন্য প্রচ্ছদের দৃশ্যপটে ভাসমান হলো কিছু চিত্র, আর একটু পরেই উষ্ণ কোমল হাতে ছুঁয়ে দেবে অভ্রা নামক ফুলটিকে, আর অভ্রাও লজ্জায় মিয়ে যাবে ক্ষণে ক্ষণে। ইস, লজ্জাপতিটা প্রচ্ছদের হলো না। ভাবতেই চোখ দুটো খিচে বন্ধ করে ফেললো প্রচ্ছদ। সে যে আর ভাবতে পারছে না বেশি দূর, ভাবনারা যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বারবার। কিন্তু প্রচ্ছদ তো মরতে চায় না, তার অভ্রার মায়া ভরা মুখটা দেখার জন্য হলেও যুগ যুগ ধরে বেঁচে থাকতে হবে তাকে, বাঁচতে তাকে হবেই, না হলে যে মৃত্যুর পরও অভ্রাকে দেখার আক্ষেপ মিটবে না তার। পুষ্পে সজ্জিত ঘরটায় অভ্রাকে নিয়ে এসেছে রজনী প্রীতি মিলে, সাথে উষ্ণ। হিন্দু ধর্মাবলম্বীদের মতে নবদম্পতির প্রথম সঙ্গীন রাতে বেশ কিছু নিয়ম পালন করতে হয়। সেই সব নিয়ম শেষ করেই বাকিরা ঘর ছাড়ল। তারা যেতেই উষ্ণ গিয়ে আস্তে করে দরজার ছিটকিনিটা লাগিয়ে দিল। বুকের ভেতর অজানা এক অনুভূতিতে বারবার শিহরণ বয়ে যাচ্ছে অভ্রার মধ্যে দিয়ে। উষ্ণ কী বলবে, কেমন ভাববে, নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। অতিরিক্ত অস্থিরতার কারণে নিজের হাতেই নিজে কচলাচ্ছে সে। এই বুঝে উষ্ণ নামক ব্যক্তিটি তাকে এক ফলসা বৃষ্টির ন্যায় ছুঁয়ে দিল শুভ্রতায়। কিন্তু বাস্তবতা যে সবসময় অভ্রার কল্পনার থেকে এক ধাপ এগিয়ে চলে, তেমনি আজও তার ভাবনারা মিথ্যে প্রমাণ হলো। উষ্ণ এগিয়ে এলো না অভ্রার কাছে, বরং টেবিলের ওপর থেকে ফোন হাতে নিয়ে সেদিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো। বলেই ফোনে চোখ রেখে হাঁটা ধরল রুমের সাথে লাগোয়া বারান্দাটার দিকে। যেতে যেতে আবারও রুমের উজ্জ্বল লাইটটি নিভিয়ে দিয়ে হালকা আলোর একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিল। হৃদয়ের কোণের কোথাও কি একটা সূক্ষ্ম আঘাত লাগলো অভ্রার, বুঝতে পারল না। ঢোক গেলার সাথে সাথে যেন সেই আঘাতটাও চেপে গেল অভ্রা। গায়ের গয়নাগুলো খুলবে বলে উঠে দাঁড়িয়ে লাইটের সুইচের কাছে যেতে নিলেই বারান্দা থেকে উঁচু স্বরে ভেসে এলো উষ্ণের গলা, লাইট জ্বলবে না, আমার বিরক্ত লাগছে। আর লাইট জ্বালালো না অভ্রা। এদিক ওদিক তাকিয়ে কী করবে ভাবতে লাগলো। গায়ের ফুলগুলো কি খুলবে নাকি না। ভাবনার মাঝেই ফুলে সজ্জিত বিছানার মাঝে নজর এলো মাঝারি আকারে একটা টেডের ওপর। টেডিটা দেখেই যেন সব কথা মাথা থেকে উধাও হয়ে শুধু ঘুমটাই হানা দিল অভ্রার।
আর কিছু চিন্তা না করে বিছানার একপাশে গিয়ে গুটিসুটি মেরে টেডিটা জড়িয়ে ধরে চোখ বুঝল অভ্রা। সারাদিনের ধকলের ফলে নিমিষেই ঘুম ধরা দিল তার চোখের পাতায়। বেশ অনেকক্ষণ পর বেশ ধীরে সুস্থে পা ফেলে উষ্ণ এগিয়ে এলো ঘরে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা খুলতে খুলতে ঘুমন্ত অভ্রার দিকে তাকিয়ে আপন মনে মুচকি হাসল সে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে আস্তেই করে এক হাঁটু ভাঁজ করে বিছানায় বসল সে। নির্বিকার তাকিয়ে দেখল ফুল দিয়ে সজ্জিত তার ব্যক্তিগত ফুলকে। এতটা মানাবে ভাবেনি উষ্ণ। এই যে ঘুমন্ত ফুলটাও কেমন সদ্য ফুটে ওঠা ফুলের মতো লাগছে এখন। উষ্ণ আস্তে ধীরেই অভ্রার মুখোমুখি হয়ে বিছানার আরেক পাশে শুয়ে পড়ল। দৃষ্টি সরালো ফুলের দিক থেকে। অভ্রার সিঁথিতে জলজল করতে থাকা সিঁদুরের দিকে চোখ যেতে জয় জয়কার অনুভূতি হলো উষ্ণের। হিস, এখনো যেন বিশ্বাস হয় না এই ফুলটি আজ থেকে সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত ফুল। আজ জীবনের জন্য এই ফুলটি তার হয়েছে তার ঘরণী। আজ থেকে রোজ সকালটা শুরু হবে এই ফুলের দর্শনে, দিনের ক্লান্তিময় শেষটা হবে এই ফুলের প্রশান্তিতেই। উষ্ণ পলক্ষীনভাবে তাকিয়ে দেখল শুধু তার ফুলটাকে। মুখ থেকে দৃষ্টি নামিয়ে একটু নিচের দিকে যেতেই উষ্ণের চোখ আটকালো ফুল সমূহের ফাঁক দিয়ে একটু উকি মারতে থাকা অভ্রার কোমল উদরে। না, হিরোইনদের মতো এই ফুলটির ধপধপে ফর্সা উদরের অধিকারী নয়, তবে বেশ আকর্ষণীয়। এই যে নজর যেতেই উষ্ণের গলা বেয়ে নেমে এলো এক চিকন সুতোর ঘাম। তৃষ্ণায় গলা শুকিয়ে গেল যেন কিছুটা। তবে তৃষ্ণা মেটানোর জন্য পানির প্রয়োজন নেই। নিজের পেশিবহুল এক হাতে ধীরে ধীরে এগিয়ে নিয়ে তর্জনী আঙুল দিয়ে সেই আকর্ষণীয় জায়গাটা একটুখানি ছোঁয়ালো শুধু। অমনি ঘুমের মাঝেও কেমনে যেন কেঁপে উঠল অভ্রা। উষ্ণ হাত সরিয়ে ফেলল, হাসলো আনমনেই। ফুলের পাপড়ির ন্যায় মেরুন রঙের ঠোঁট জোড়ার দিকে তাকাতে শরীরে কম্পন দিল উষ্ণের। কুঞ্চিত দৃষ্টি নিয়ে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে দেখেই গেল সেই ঠোঁট জোড়া। কে বলে তার শ্যামা ফুল সুন্দর না, আবেদনময়ী না? এই যে ঘুমের মাঝেও কেমন আকর্ষণ করছে উষ্ণকে। এটাই তো শত শত সাদা চামড়ার নারীদের সূক্ষ্ম দেহের ভাঁজেও হার মানিয়ে দেবে নির্দ্বিধায়। ভাগ্যিস ফুলের এই রূপ দেখার সৌভাগ্য উষ্ণ ছাড়া আর কোনো পুরুষের হয়নি। ভালোবাসুক, মন থেকেই হাজার পুরুষ ভালোবাসুক, কিন্তু ভালোবেসে মনের সাথে সাথে লতানো দেহে ছুঁয়ে দেওয়ার অধিকারটা শুধুই উষ্ণের হওয়া যায়। এটা যে আর কাউকে ভাগ দিতে নারাজ উষ্ণ। ভোরের আলো ফুটেছে মাত্র বলতে গেলে। রুমের দরজায় ঠকঠক আওয়াজ শুনতেই ঘুমটা হালকা হয়ে এলো অভ্রার। বিরক্তিতে নড়ে চড়ে আবারও অন্য পাশে ফিরে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু দরজার করাঘাত বাড়তেই আর ঘুমিয়ে থাকতে পারলো না। চোখ খুলেই উঠে বসলো। পাশ ফিরে তাকাতেই দেখলো উষ্ণ উল্টো ঘুরে ঘুমিয়ে আছে। কখন রুমে এলো লোকটা বারান্দা থেকে ভেবে পেল না অভ্রা। দরজার করাঘাত গাঢ় হতেই নেমে গিয়ে দরজাটা খুলে দিল। রজনী, উর্মি আর প্রীতিকে দাঁড়িয়ে থাকতে দেখে অভ্রা বলল, সরি দিদি, দরজা খুলতে দেরি হয়ে গেল, আসলে ঘুমটা একটু বেশি। উর্মি ঠোঁট টেপে হেসে বলল, আরে আরে থাক, আর কিছু বলতে হবে না, সমস্যা নেই। প্রীতি একবার অভ্রার সারা দেহে চোখ বুলিয়ে মুচকি হেসে বলল, উষ্ণকে ডেকে দে, সূর্য ওঠার আগে স্নান সারতে হবে দুজনকে একসাথে, নিয়ম আছে। অভ্রা মাথা নেড়ে এগিয়ে গেল উষ্ণের দিকে। দু একবার উষ্ণায়ন উষ্ণায়ন বলে ডাকার পরও যখন জাগলো না, তখন কাঁপা কাঁপা হাতটা উষ্ণের কাঁধে রেখে হালকা ধাক্কা দিয়ে আবারও ডাকলো। ভাবলো হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন উষ্ণ, অথচ অভ্রা জানতেও পারলো না সারাটা রাত উষ্ণের চোখ দুটি একটু বিশ্রাম নেয়নি। নিদারুণভাবে দেখে গিয়েছে তার ব্যক্তিগত ফুলটিকে। নড়ে চড়ে উঠে চোখ দুটি হালকা খুলতেই অভ্রা বলল, দিদিরা উঠতে বলছে, কী সব নিয়ম? উষ্ণ আবারও নড়ে চড়ে চোখ বন্ধ করতে করতে বলল, যাও, আমি আসছি। অভ্রা আবারও বলতে নিল, সূর্য ওঠার আগেই নাকি? এবার উষ্ণ আগের থেকে একটু কণ্ঠ ভার করে বলল, আসছি। আর কিছু বলার মতো খুঁজে পেল না অভ্রা। উষ্ণকে কেমন যেন হুট করে বেশ অচেনা মনে হচ্ছে অভ্রার। উষ্ণ তো এমন না, তাহলে কাল রাত থেকে কেনই বা বেরিয়ে চলছে অভ্রাকে? বুঝে পেল না সে। বড় একটা নিঃশ্বাস ছেড়ে আয়নার সামনে গিয়ে সারা গায়ের ফুলগুলো খুলে রেখে দিল ড্রেসিং টেবিলে। এরপর আরও একবার উষ্ণের দিকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। স্নানের নিয়মটা শেষ করেই উষ্ণ রুমে গেল চেঞ্জ করতে, আর অভ্রাকে নিয়ে গেল আরেকটা রুমে। সেখানেই ভেজা শাড়ি বদলে নিল সে। মাত্রই ব্রাশ করে বেসিনের সামনে দাঁড়িয়ে হাত মুখ ধুয়ে নিল প্রচ্ছদ। টাওয়াল দিয়ে মুখ মুছে নিয়ে পেছনে ফিরতেই চোখ আটকালো স্নিগ্ধ এক নারীতে। মাত্র স্নান করে আসে ভেজা চুলগুলো কামুক পুরুষের অন্তরে নেশা ধরিয়ে দেওয়ার মতোই যেন কাজ করছে।